যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পিসিবির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য একদম সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল, ইভেন টি-20 বিশ্বকাপও ত্যাগ করে দিয়েছিল, আজ সেই ক্রিকেট বোর্ড, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এই ধরনের দ্বিমুখী আচরণ করছে? এই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট চলছে সেইটাই কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের কাছে। তার মানে কি এটাও যে আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে অনবরত, যেটা পাকিস্তান মিডিয়াগুলি ছাপছে না, দমিয়ে দিচ্ছে এই সমস্ত খবর। কিন্তু এই এনওসি পাওয়ার পরেও কি এটা স্থির করা যায়, এটা নিশ্চিত করা যায় যে পাকিস্তানে বাংলাদেশের এই 6টি প্লেয়ার খেলতে পারবে, যেতে পারবে? কিন্তু বাংলাদেশি সমর্থকরা তারা মানতে নারাজ। তারা বলছে এই পাকিস্তান বিশ্বাসঘাতক। সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে ছবিটা, 13ই মার্চ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সেই সাধারণ মানুষই কিন্তু তারেক রহমানকে বাধ্য করবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ছেদ। কখনো তারা ভাই ভাই, আবার কখনো তারা একে অপরের চিরশত্রু। আমি কথা বলছি পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক নিয়ে। তাদের সম্পর্ক এখন আদায় কাঁচকলায় এসে দাঁড়িয়েছে। এই দেখুন, কিছুদিন আগেই যখন বাংলাদেশে ভোট ছিল, ভারত বিরোধী স্লোগান দরকার ছিল, তখন পাকিস্তানের সঙ্গে সে কত পীড়িত, মাখো মাখো সম্পর্ক। আর এখন পাকিস্তানে পিএসএল খেলার জন্য ক্রিকেটারই পাঠাতে পারছে না বাংলাদেশ, সিদ্ধান্তহীনতায় ভুগছে। শুনুন, তাদের এনওসি দেওয়া হয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। আমি বোঝাতে চাইছি, একটা কিছু দেওয়া হয়েছে, বোঝানোর চেষ্টা করছে আমরা তো চাই পিএসএল খেলুক বাংলাদেশের ক্রিকেটাররা, অথচ তারা আটকে রয়েছে একটা জায়গায় যে না, এখনো সরকার ক্লিয়ারেন্স দেয়নি। কিসের জন্য দরকার সরকারি ক্লিয়ারেন্স? দেখুন, টি-20 বিশ্বকাপও সেই সময়ও বাংলাদেশ এই ধরনের একটা নাটক করেছিল, আর সেই নাটকের উস্কানি কারা দিয়েছিল? তাদেরই ভাই পাকিস্তান। তাদের উস্কানি দিয়েছিল, গাছে তুলে দিয়েছিল যে আমরাও খেলবো না টি-20 বিশ্বকাপ, তোমরাও বলো আমরাও খেলবো না টি-20 বিশ্বকাপ। পাকিস্তান তো শেষমেশ খেললো ভাই, বাংলাদেশই এই সুযোগটা হাতছাড়া করলো। টি-20 বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। সেখানে বাংলাদেশের জয়, পাকিস্তানের একদম সেই কি অবস্থা, লেজে গোবরে অবস্থা। একটাই ম্যাচ জিতেছিল ডাকওয়ার্থ লুইসে, একটাই ম্যাচ, আর সেই ম্যাচেই ঘটে গেল সবচেয়ে বিতর্কিত ঘটনা। জানেন আপনারা, সেই ঘটনাও কিন্তু এর সঙ্গে জড়িত। আজকে আমি আপনাদের বলবো যে এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের ভাই ভাই সম্পর্ক ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কেন আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পিসিবির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য একদম সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল, ইভেন টি-20 বিশ্বকাপও ত্যাগ করে দিয়েছিল, আজ সেই ক্রিকেট বোর্ড, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এই ধরনের দ্বিমুখী আচরণ করছে? কেন তারা বলছে পিএসএলে তো আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছি ক্রিকেটারদের, প্লেয়ারদের, কিন্তু কি দেইনি, এখনো আমরাও পাইনি সরকারি ক্লিয়ারেন্স, সরকারি অনুমতি, সেটা এখন দরকার। আজকে কেন এই অবস্থা তৈরি হলো, কেন, হোয়াই, সেই প্রশ্নের উত্তর আজকের রণক্ষেত্রে খুঁজব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন, ভাইজান যখন শত্রু। ভাইজানই বটে, আর একাধারে তারা ভাইজান, অন্যদিকে তারা চিরশত্রু। সেটাই আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব। চলুন, ফার্স্ট কার্ডে আমি রেখেছি যমুনা টিভির এই খবরটি, যেখান থেকে মনে হলো যে এটাও একটা বিষয় হতে পারে, এবং এটা একটা ছোট বিষয় নয়। আপনারা ভাবছেন ওপর দেখছেন, হ্যাঁ ঠিক আছে, পিএসএল খেলতে 6 ক্রিকেটারকে আংশিক এনওসি দেওয়া হয়েছে, এটা এমন আর কি খবর। কিন্তু এই খবরের মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক জটিল বিষয়, অনেক কূটনীতি, অনেক ভূ রাজনৈতিক বিষয় এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। কিভাবে, সেটাই আজকে
টেনে বার করব। দেখুন যমুনা টিভি খবর করেছে, বলছে পিএসএল খেলতে 6 ক্রিকেটারকে আংশিক এনওসি। আংশিক মানে কি জিনিস সেটা? আচ্ছা সেটা আমি আপনাদের বলছি আগে, তার আগে দেখিয়ে দিই। বলছে পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে বাংলাদেশ দলের 6 ক্রিকেটার আংশিক অনাপত্তিপত্র মানে এনওসি পেয়েছেন। তবে সবার এনওসির মেয়াদ এক নয়, সূচি অনুযায়ী ধাপে ধাপে টুর্নামেন্টে অংশ নেবেন তারা। কীরকমভাবে? বলছে প্রাথমিকভাবে তামিম, শরীফুল, রিশাদ ও নাহিদ রানা 26শে মার্চ থেকে 12ই এপ্রিল পর্যন্ত এনওসি পাচ্ছেন। মানে কারা? তামিম, শরীফুল, রিশাদ, নাহিদ রানা, এই 4 জন পাচ্ছে 26 থেকে 12ই এপ্রিল পর্যন্ত এনওসি। এরপর তারা দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যোগ দেবেন। ওয়ানডে দলে না থাকায় ইমন এনওসি পেয়েছেন 21শে এপ্রিল পর্যন্ত। মানে ইমন আসলে তিনি পেয়েছেন এনওসি 26শে মার্চ থেকে 21শে এপ্রিল পর্যন্ত। 26শে মার্চ শুরু হচ্ছে পিএসএল, তারপরে পরেই 28শে মার্চ শুরু হচ্ছে আইপিএলে ছিলেন এই মুস্তাফিজুর রহমান, ঠিক আছে, আইপিএলে ছিলেন, জানেন আপনারা বিতর্ক, তাকে বাদ দেওয়া নিয়ে সে কি শোরগোল, টি-20 বিশ্বকাপই খেলতে আসলো না বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়ে। আর আজ এই ঘটনা কোন দিকে মন নিচ্ছে দেখুন। বলছে পরে টি-20 দলে যোগ দেবেন কে? ইমনের কথা বলা হচ্ছে। তারপর 2 ধাপে এনওসি পাচ্ছেন মোস্তাফিজুর রহমান, তিনি 12ই এপ্রিল দেশে ফিরে ওয়ানডে সিরিজ 12ই এপ্রিল পর্যন্ত, মানে এটা তার ক্ষেত্রেও প্রযোজ্য। তারপর তিনি ওয়ানডে সিরিজ খেলবেন, তারপর 24শে এপ্রিল আবার পিএসএল এ যোগ দেবেন, ফাইনাল পর্যন্ত তিনি খেলবেন। এইটা হচ্ছে আংশিক এনওসি, এটাকে বলা হচ্ছে আংশিক এনওসি। কিন্তু এই এনওসি পাওয়ার পরেও কি এটা স্থির করা যায়, এটা নিশ্চিত করা যায় যে পাকিস্তানে বাংলাদেশের এই 6টি প্লেয়ার খেলতে পারবে, যেতে পারবে পাকিস্তানে? কেন বলছি? কারণ এরপরেও কিন্তু একটা বড় সড়ো কোশ্চেন মার্ক রয়েছে। সেই কোশ্চেন মার্কটা দেখুন, কি দেখাচ্ছি দেখুন। হিন্দুস্তান টাইমসের ক্রিকেট করেছে, বলছে বাংলাদেশ প্লেয়ার্স পার্টিসিপেশন ইন পিএসএল 2026 ডিপেন্ডস অন গভর্নমেন্ট ক্লিয়ারেন্স। শুধু এনওসি দিয়ে কিছু হবে না। কে বলছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডই বলছে। তাদেরই বক্তব্য যে এনওসি তো আমরা দিয়েছি, কিন্তু তাতেই কিন্তু সব কিছু হবে না। কি বলছে? বাংলাদেশ প্লেয়ার্স একমাত্র পিএসএল এ পার্টিসিপেট করতে পারে একটাই শর্তে, সেই শর্ত হচ্ছে এনওসি নয়, গুলি মারুন, গভর্নমেন্ট ক্লিয়ারেন্স। হ্যাভ টু চেক ওয়েদার ইটস সেফ অর নট। এটার জন্যই যে পাকিস্তানে বাংলাদেশি ক্রিকেটাররা আদতে কি নিরাপদ? মানে টি-20 বিশ্বকাপের সময় তারা যে রব তুলেছিল যে ভারতে বাংলাদেশিরা নাকি নিরাপদ নয়, ক্রিকেটাররা আসবে, সাংবাদিকরা আসবেন, সমর্থকরা আসবেন, তাদের তো কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, বিসিসিআইও পারেনি, ভারতের কেন্দ্রীয় সরকারও পারেনি। মানে এটা বাংলাদেশের কথা অনুযায়ী তারা বলেছিল এটা, তাই তারা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি। এবার তাদের নতুন ক্যাচাল হয়ে দাঁড়িয়েছে যে পাকিস্তানেও নাকি নিরাপত্তা নেই, আর সেই কারণে তারা খেলতে যাবেন না, মানে গভর্নমেন্ট ক্লিয়ারেন্স হয়তো পাওয়া যাবে না, এই একটা আশঙ্কা। কেন? তার কারণ বলছে দ্য পার্টিসিপেশন অফ বাংলাদেশ প্লেয়ার্স in the upcoming PSL 2026 is in doubt as it's subject to government clearance. The ongoing regional tensions between Pakistan and Afghanistan have led the Bangladesh Cricket Board to adopt a caution approach. এই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট চলছে সেইটাই কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের কাছে। কেন? আরে পাকিস্তান তো প্রতিদিন আফগানিস্তানে স্ট্রাইক করছে, তাই না? পাকিস্তানের কি যায় আসলো? পাকিস্তানের নিরাপত্তাহীনতা কেন ভুগবে? তার মানে কি এটাও যে আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে অনবরত, যেটা পাকিস্তান মিডিয়াগুলি ছাপছে না, দমিয়ে দিচ্ছে এই সমস্ত খবর। তাহলে কি এটাও? দেখুন খোলসা করে দিচ্ছি, বলছে হেন্স দ্য ফাইনাল কল উইল বি টেকেন বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। আর্লিয়ার দ্য বিসিবি হ্যাড ইস্যুড নো অবজেকশন সার্টিফিকেট টু 6 প্লেয়ার। আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এনওসি দিয়ে রেখেছে, শুধু অপেক্ষা হচ্ছে বাংলাদেশ সরকারের। কোন কোন প্লেয়ার? 6 জন। মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, তারা খেলছে লাহোর কালান্দার্সের হয়ে। শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, তারা খেলবে পেশোয়ার জালমির হয়ে, এবং রিশাদ হোসেন তিনি পেশোয়ার জালমির হয়ে খেলবেন। And they were all set to feature in the competition to set begin on March 26
সব কিছুই ঠিক হয়ে গেছে, কিন্তু এই বাংলাদেশের প্লেয়ারগুলি খেলতে পারবে কি না সেটা কিন্তু বড় কোশ্চেন মার্ক। কেন? However, the board has now decided to seek advice from the government before they allow the players to travel to Bangladesh. আগে সরকারি ছাড়পত্র দরকার, না হলে বিসিবি বলছে আমরা তো প্লেয়ারদের পাকিস্তানে পাঠাতে পারি না, সরকারই আমাদের সব। সেই সময় তো একটা অন্তর্বর্তী সরকার ছিল, আর এখন তো একটা নির্বাচিত সরকার রয়েছে বাংলাদেশে। তাহলে এই সরকারের পারমিশন তো আরও বেশি গুরুত্বপূর্ণ, তাই না? কারণ পাকিস্তানে এখন দিনরাত বোমা পড়ছে, আফগানিস্তান সেখানে ছেড়ে কথা বলছে না, যুদ্ধ এখন একদম চরমে, তাই বাংলাদেশ ভয়ে রয়েছে। কি বলছে দেখুন, বলছে অফকোর্স উই উইল সিক পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট বিফোর সেন্ডিং আওয়ার ক্রিকেটার্স ফর দ্য পিএসএল। বলছে আমরা প্লেয়ারদের পাকিস্তানে পাঠানোর আগেই সরকার আমাদের ছাড়পত্র দেবে, আমি এটা নিশ্চিত বলতে পারি। কে বলছেন এই কথা? বলছি, আন্ডার নর্মাল সার্কামস্টান্স দিস থিংস আর নট রিকোয়ার্ড, we provide clearance, they go play and return, but since the situation is not normal and there is risk element concerning the players, obviously we will discuss it with the government, BCB cricket operation chairman Najmul Abedin told Crickbuzz। ইনি সেই ব্যক্তি, এনাকে তো আপনারা চেনেন, বুলবুলের নাম আমিনুল বুলবুল। ইনি হচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট আর ইনি হচ্ছেন বোর্ড ডিরেক্টর, সঙ্গে তিনি অপারেশন চেয়ারম্যান বিসিবির। তিনি বলছেন যে যদি নর্মাল সময় হতো তাহলে আমরা পাঠাতাম খেলোয়াড়দের, তারা খেলতো, জিততো এবং ফিরে আসতো, জিততো কিনা ভগবান জানে, যাই হোক ফিরে আসতো। কিন্তু এখন তো নর্মাল টাইম নয়, এখন সেখানে কি বলছে, এলিমেন্ট কনসার্নিং রিস্ক। কিসের রিস্ক পাকিস্তানে? তার কারণ আমি বলে দিচ্ছি, আফগানিস্তান পাকিস্তানকে কিন্তু ছেড়ে কথা বলছে না। পাকিস্তানি মিডিয়াগুলো সংবাদ মাধ্যমে না ছাপলেও, বিশ্ববাজারে চাউট না হলেও, পাকিস্তান কিন্তু খুব ভালো অবস্থায় নেই। আফগানিস্তানে হামলা করে, ওই যে হসপিটালে রাতারাতি হামলা করে 400 জনের সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিল পাকিস্তান, সেটা কিন্তু আফগানিস্তান ভালো চোখে দেখেনি। তার প্রত্যাঘাত, তার প্রতিশোধ কিন্তু প্রতিনিয়ত নিয়ে চলেছে আফগানিস্তান। আর এই কারণেই বাংলাদেশ তারা বলছে আমরা ক্রিকেটারদের পিএসএলে পাঠাবো কিনা সেই নিয়ে সন্দিহান। শুধু বাংলাদেশ নয়, দেখুন পাকিস্তানে অনেক ক্রিকেটার, অনেক বিদেশি ক্রিকেটার আসে এই পিএসএল খেলার জন্য, যদিও তারা মানে সমসাময়িক নয়। আইপিএলে তারা টিম পায় না, দল পায় না, এরকম কয়েকজন আছে বিদেশি যারা পিএসএলে যায় খেলতে, খুব অল্প টাকায় তাদের কেনা হয়। মানে পাকিস্তান প্রিমিয়ার লিগ, মানে প্রিমিয়াম লিগ না, যাই হোক সুপার লিগ, পাকিস্তান সুপার লিগ যত টাকার রেভিনিউ ক্রিয়েট করে একটা লিগ, আমাদের কেকেআর কিংবা আরসিবির রেভিনিউ হচ্ছে ততটা। ভাবুন সেখানে একটা প্লেয়ার, বিদেশি প্লেয়ার কত টাকাই বা পাবে। আর সেই কারণে তো ফিল অ্যালেন, টিম সেফার্ড এরা এখন চলে এসছে আইপিএল খেলতে। শুরু করে তারা পিএসএল দিয়ে। এই একটা পড়ছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কোনো এক বাংলাদেশি ভাই হয়তো লিখেছিলেন যে পাকিস্তান সুপার লিগে যারা ভালো পারফর্ম করে তারা নাকি আইপিএল টেনে নেয়। আরে এটাই তো নিয়ম, কোনো বড় টুর্নামেন্ট খেলতে গেলে আগে তো ছোট টুর্নামেন্ট খেলে আসতে হয়, তাই না? এটাই তো নিয়ম। পিএসএল খেলে ভালো প্রদর্শনী করলে তাহলেই তো আপনি আইপিএলে সুযোগ পাবেন। অতই সহজ আইপিএলে খেলতে চলে আসা, আইপিএলে টিম পেয়ে যাওয়া, অতই সহজ। কোথায় আইপিএল আর কোথায় পিএসএল? যাই হোক, এবার দেখুন সত্যিকারের কারণটা আপনাদের বলছে ক্রিকেট ও কূটনীতি। শুধু ক্রিকেটে আটকে নেই, বাংলাদেশ মানেই আপনাদেরকে বুঝে নিতে হবে বাংলাদেশ, পাকিস্তান এই ধরনের ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, যারা ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে তারা চলে, বিশেষ করে সরকার, সাধারণ মানুষ নয়, সরকার ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে চলে, তাদের কাছে কিন্তু খেলাধুলা প্রাধান্য নয়, তাদের কাছে প্রাধান্য হচ্ছে রাজনীতি, তাদের কাছে প্রাধান্য হচ্ছে কূটনীতি। তাই যে কোনো বিষয়ে রাজনীতি ঢুকিয়ে দাও, যে কোনো বিষয়ে কূটনীতি ঢুকিয়ে দাও। খেলাধুলা আবার কি জিনিস ভাই? বলছে দেখুন এই কূটনীতি কবে থেকে শুরু হয়? ভাই সম্পর্কের ফাটল এবং পিএসএল বিতর্ক। ওই যে ভাই সম্পর্ক বলছিল, মনে আছে তো? ওই যে বাংলাদেশে যখন ভোট হবে করছে, ভারত বিদ্বেষী স্লোগান উঠছে, 7 সিস্টার্স কেড়ে নেওয়ার তোড়জোড় চলছে। কোথায় গেল? নির্বাচন ফুরিয়ে গেছে, সব ভুলে গেছে, যাই হোক মানুষ। কিন্তু দেখুন সেই সময় যতটা সখ্যতা তৈরি হয়েছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের, আজ কি ততটাই আছে?
বড় জিজ্ঞাসা চিহ্ন। বলছে মাঠের ক্রিকেট বরাবরই দক্ষিণ এশিয়ায় কূটনীতির আয়না হিসেবে কাজ করে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশে। কি বলছে তারা? পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের বর্তমান শীতলতা আদতে গভীর রাজনৈতিক দূরত্বের বহিঃপ্রকাশ। এটা শুধু ক্রিকেট নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে জিও পলিটিক্স, এর মধ্যে লুকিয়ে রয়েছে কূটনীতি, কূটনীতির দাবার চাল। বলছে পিএসএল এ ক্রিকেটার না পাঠানোর নেপথ্য কারণ কি? 2026 সালের পাকিস্তান সুপার লিগে ক্রিকেটারদের অনাবিপত্তিপত্র প্রদানে বিসিবির অনীহার পেছনে প্রধানত 3টি কারণ কাজ করছে। প্রথমটা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। বলছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবি উদ্বিগ্ন। তার কারণ হচ্ছে প্রতিদিন আফগানিস্তান পাকিস্তানে এসে হামলা করছে, স্বাভাবিক করা, এবং বিশেষ করে সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তারা হামলা করছে, যেটা আসলে পাকিস্তানের সামরিক ঘাঁটি নয়, জঙ্গি ঘাঁটি হিসেবেই পরিচিত গোটা বিশ্বের কাছে। সেই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোকে ধূলিসাৎ করছে প্রতিদিন আফগানিস্তান, আর সেই আতঙ্ক গ্রাস করেছে বাংলাদেশের মধ্যে। আর কি কারণ রয়েছে? বলছে কৌশলগত ভারসাম্য। বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ এখন বুঝতে পারছে বেশি পাকিস্তান করলে বিশ্ববাজারে নাম পাওয়া যাবে না, কিছু করে খাওয়া যাবে না, তাই বেশি পাকিস্তান করো না ভাই, এমন একটা দেখানোর চেষ্টা করো যেন আমরা ব্যালেন্স করে চলছি, আর পারলে পাকিস্তানকে ভুলে যাও, একটু ভারতের দিকে ঝুঁকে যাও। এই ইনস্ট্রাকশনই এখন সরকারি প্রত্যেকজনকে দেওয়া হচ্ছে, আমলা থেকে শুরু করে সচিব পর্যায়ের প্রত্যেককে। কি বলা হচ্ছে দেখুন, বলছে ভারতের সাথে আইপিএল কেন্দ্রিক সম্পর্কের সমীকরণ এবং ঘরোয়া সিরিজের সূচিকে বিসিবি ঢাল হিসেবে ব্যবহার করছে। আইপিএল শুরু হচ্ছে 28শে মার্চ, আচ্ছা পিএসএল শুরু হচ্ছে 26শে মার্চ, আগেই শুরু হচ্ছে, আইপিএলের আগেই। কিন্তু আপনি বলুন তো, একজন দক্ষিণ এশিয়ার সমর্থক মানে ক্রিকেট দর্শক হিসেবে আপনি বলুন তো, আপনি কোন ম্যাচটা দেখবেন, কোন লিগটা দেখবেন? একই সময় ধরুন পিএসএলেরও খেলা চলছে, আইপিএলেরও খেলা চলছে। হয়তো পিএসএলের যে খেলাটা আপনার কোনো একটা অ্যাপে আসছে, স্ট্রিমিং করছেন, এবং আইপিএলের খেলাটাও আপনার কোনো একটা অ্যাপে আসছে, স্ট্রিমিং করছেন। আমি বলছি না, আপনাকেও বলতে হবে না, আপনি শুধু দেখে নিন। প্রমাণটা যখন শুরু হবে তখন দেখে নেবেন যে পিএসএল কতজন দেখছে, কোনটা করে দেখায় না, কতজন দেখছে, ভিউজ, কনকারেন্ট ভিউজ, সেটা একবার দেখে নেবেন, এবং আইপিএল এর কনকারেন্ট ভিউজটা একবার দেখে নেবেন যে এককালীন এক সময় দাঁড়িয়ে কতজন আইপিএল এর ওই ম্যাচটি দেখছে এবং কতজন পিএসএল এর ওই ম্যাচটি দেখছে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আর এটাও খুব ভালো মতন বুঝতে পারছে বাংলাদেশ, তাই তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করছে। সরকারি গ্রিন সিগন্যাল, এটা তো একটা অজুহাত মাত্র, অজুহাত। কি বলছে? বর্তমানের সরকার পাকিস্তানের সাথে বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক বাড়ালেও খেলোয়াড় পাঠানোর মতো দৃশ্যমান সফট ডিপ্লোমেসির ক্ষেত্রে এখনো সতর্ক অবস্থান নিচ্ছে। আর সবচেয়ে বড় কারণ, আমি বলে দিচ্ছি, সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে ছবিটা, 13ই মার্চ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ওয়ানডে 39 নম্বর ওভারে দেখুন এই কাণ্ডটি ঘটেছিল। কি ঘটেছিল? সালমান আলী আঘার আউট এবং আবেগের মৃত্যু। আহা, কত আবেগ, কত ভাইচারা, কত ভাইজান ব্যাপার একটা। কোথায় গেল? দেখুন কি বলছে, টি-20 বিশ্বকাপের সময় ভারত বিরোধী সেন্টিমেন্ট থেকে দুই দেশের সমর্থকদের মধ্যে যে ভাই রব উঠেছিল, দ্বিপাক্ষিক সিরিজে সালমান আলী আঘার সেই বিতর্কিত রান আউট তার ধূলিসাৎ করে দিয়েছে। পাকিস্তান সমর্থকরা খুব বাংলাদেশ করে চাল্লাচ্ছিল, আর ফেসবুক খুললেই সেই সময় দেখা যাচ্ছিল বাংলাদেশি ভাইগুলি, বাংলাদেশি ক্রিকেট সমর্থকগুলি, তারা পাকিস্তান নিয়ে হেভি নাচানাচি করছিল। দেখুন কোথায় গেল। এখন সেই সমস্ত ক্রিকেট সমর্থকরাই বলছে এই পাকিস্তান হচ্ছে বিশ্বাসঘাতক, কারণ তারা বাংলাদেশকে টি-20 বিশ্বকাপের সময় গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন মাহসিন নকভি থেকে শুরু করে এই পুরো পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বুঝতে পারছেন বাংলাদেশকে কিভাবে সাইড করে দিয়েছিল? মিথ্যাবাদী। গল্পটা কি হয়েছিল? গল্পটা হয়েছিল মিরাজ বলটি ফেস করেছিল মোহাম্মদ রিজওয়ান, এবং তিনি ড্রাইভ করার পর বলটা পুরো সোজা আসে, এবং বলটা এসে লাগে নন এন্ডে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান সালমান আলী আঘা, পাকিস্তানের এই মুহূর্তের অধিনায়ক, তার পায়ে এসে লাগে। এবং তারপর সালমান আলী আঘা ভেবেছিলেন বলটি আমি হাতে দিয়ে তুলে আমি বোলারকে দেব, যিনি মিরাজ ছিলেন।
কিন্তু মিরাজ সেই সময় দেয়নি। তিনি তড়িঘড়ি সেই বলটাকে তুলে নিয়ে, যেহেতু সালমান আলী আগা তখন ক্রিজের বাইরে ছিলেন, তড়িঘড়ি উইকেটে হিট করে এবং আম্পায়ারের কাছে আউট চায়। তারপর বলছে ক্রিকেটের নিয়মে আউট হলেও পাকিস্তানের সমর্থকরা একে খেলার স্পিরিট বিরোধী বলে আখ্যা দিয়েছে। বলছে এটা কেমন স্পিরিট অফ ক্রিকেট ভাই, এরকমভাবে আউট করা যায়? আরে সালমান আলী আঘার প্রতিক্রিয়া যদি আপনি দেখতেন তাহলে একটা দেখার মতন বিষয় ছিল, দেখার মতন। তিনি তো রীতিমতো গালাগালি গালমন্দ করতে করতে মাঠ ছেড়েছেন, বুঝতে পেরেছেন? মানে হেলমেট ব্যাট সব ছুঁড়ে ফেলছেন এরকম, এতটাই তিনি রেগে গিয়েছিলেন যে এটাও আউট, এইভাবে আউট করা যায়? আবার সে আউট করছে যাকে আমরা ভাই বলি, সেই বাংলাদেশ আমাদেরকে এইভাবে আউট করছে। ভাবুন কতটা আবেগ ছিল। আর সেই আবেগের কি হলো? বলছি এই ছোট্ট ঘটনাটি প্রমাণ করে যে ঐতিহাসিক ক্ষত এবং আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দেশের মধ্যে আস্থার অভাব এখনও প্রবল। কেউ কাউকে বিশ্বাস করে না ভাই, কেউ কাউকে না। যতই তারা সামনাসামনি এসে ভারত বিরোধিতা এক আসনে বসিয়ে, মানে ভারত বিরোধিতার জন্য এক আসনে বসিয়ে যতই তারা বলুক আমরা ভাই ভাই, এই যে ভাই ভাইয়ের নমুনা দেখতে পাওয়া গেল, কত বড় 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 ভাই। সালমান আলী আগা প্রেস কনফারেন্সে তিনি স্পষ্ট বলেছেন যে এই ধরনের আউট আমরা হলে অন্তত এই ধরনের আউটের জন্য আবেদন করতাম না। এই ধরনের আউট তো করতামই না প্রথম কথা, আর আবেদনও করতাম না এই ধরনের আউটের জন্য। কিন্তু বাংলাদেশি সমর্থকরা তারা মানতে নারাজ। তারা বলছে এই পাকিস্তান বিশ্বাসঘাতক। আজকে বলছে আমরা এই আউট হলে মানতাম না, কিন্তু যখন হতো তখন নিয়ে নিত। তার কারণ কি? এর আগেও তারা এরকম করেছে। টি-20 বিশ্বকাপের সময় তারা বলেছিল আমরা খেলবো না, বাংলাদেশ ভাই তোমরাও খেলো না। পাকিস্তানের কথা মতন শুনে বাংলাদেশ বলছে ঠিক আছে তাহলে আমরাও খেলবো না। তখন এই আমিনুল বুলবুল ছিল, ঠিক আছে আমরাও খেলবো না, আমরাও খেলবো। কিন্তু কি হলো শেষ পর্যন্ত? কি হলো? পাকিস্তান তো খেললো তো, হ্যাঁ হেরে গিয়ে লজ্জায় মুখ কাটা গেছে, সেই নিয়ে বাড়ি ফিরেছে। এবার বাংলাদেশে গিয়ে সেখানেও দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে, সেখানেও হেরেছে। তাদের কোনো লজ্জা নেই পাকিস্তানের, সারা জীবন তারা এরকম লজ্জাহীন, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু বাংলাদেশের কি অবস্থা হলো ভাবুন, কি অবস্থা হলো। তারা টি-20 বিশ্বকাপটাই মিস করে গেল। আর এখানে দাঁড়িয়েই বাংলাদেশি সমর্থকরা বলছে পাকিস্তান হচ্ছে বিশ্বাসঘাতক। তারা যদি এই ধরনের আউট করতো তারা অবশ্যই আউট নিত, তাই তাদের বিশ্বাস করা যায় না। আর এখন এই সমস্যা এসে দাঁড়িয়ে গিয়েছে পিএসএল এ ক্রিকেটার পাঠানো নিয়ে, বুঝতে পারছেন? এবার দেখুন আরও একটা বিষয়, আমি যেটা বললাম না ভারতের দিকে ঝুঁকছে বাংলাদেশ আর পাকিস্তানকে বেশি ভাই ভাই বলছে না, তার অনেকগুলো কারণ আছে। বলছে প্রতিরক্ষা বাণিজ্যিক মেরুকরণ, নতুন সমীকরণ। গত 50 বছরের প্রথা ভেঙে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে সামরিক ও সরাসরি বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করছে, যা দক্ষিণ এশিয়ার ভারসাম্য বদলে দিচ্ছে। হ্যাঁ, খুব ভালো কথা। বলছে সামরিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, যেটা ভারতের পক্ষে উদ্বেগ। বাংলাদেশ পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান এবং আবদালি মিসাইল কেনার প্রাথমিক আগ্রহ দেখিয়েছে, এমন খবর আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলেছে। JF-17 থান্ডার বিমান, JF-17 থান্ডার বিমানকে অপারেশন সিন্দুরের সময় আমাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় 300 কিলোমিটার ধাওয়া করে ইন্টারসেপ্ট করেছিল, পুরো ধূলিসাৎ করে দিয়েছিল মাঝ আকাশে। সেই JF-17 থান্ডার কেনার জন্য বাংলাদেশ, তখন অন্তর্বর্তী সরকার ছিল, পাকিস্তানের হাতে পায়ে ধরার খাপ একটা ব্যাপার। কি হলো জানি না, তারেক রহমান এসে এসব নিয়ে আর কোনো গল্প হয়নি, এইটা নিয়ে আর কোনো গল্প হয়নি, নতুন করে শুরুও হয়নি। বলতে দুই দেশের সামরিক কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল সেই সময়, কারণ বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নির্ভরশীল ছিল। এখন কি আছে জানি না, তার কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু আবার ভারতের দিকে ঝুঁকছে। সরাসরি সমুদ্র যোগাযোগ করাচি চট্টবন্দর সেই সময় হয়েছিল। দীর্ঘ কয়েক দশক পর করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছিল। কেবল একটি বাণিজ্যিক ঘটনা নয়, এটি শক্তিশালী ভূরাজনৈতিক বার্তা দিয়েছিল, ভারতকে বার্তা দিয়েছিল যে দেখো আমরা পাকিস্তান বাংলাদেশ আবার ভাই ভাই হয়ে গেছি। ভারত নির্ভরতা কাটিয়ে বিকল্প সাপ্লাই চেইন তৈরির এই দিল্লির চেষ্টা ট্রানজিট কূটনীতির ওপর চাপ তৈরি করেছিল। কিন্তু কি হলো শেষ পর্যন্ত, কি হলো শুনুন। তারেক রহমান যেদিন জিতলেন সেদিন আমাদের প্রধানমন্ত্রীও অভ্যর্থনা জানিয়েছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছিলেন। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবার পাকিস্তানে সফর করতেও আমন্ত্রণ জানিয়েছিলেন। মানে এগুলো সব আন্তর্জাতিক মিডিয়ায় ছাপা হয়েছে, আমরা পড়েছি, আপনারা দেখেছেন।
কিন্তু ভেতরে ভেতরে কিন্তু অন্য কূটনীতি চলছে, ভেতরে ভেতরে চলছে শীতলতা, ভেতরে ভেতরে চলছে আদায় কাজ করার সম্পর্ক। বলছে এত ঘনিষ্ঠতার ইঙ্গিতের মাঝেও কেন সম্পর্ক স্বাভাবিক হতে পারছে না, কেন আজকে পিএসএল নিয়েও নাক ছিটকাচ্ছে বিসিবি বাংলাদেশ। বলছে এর মূলে রয়েছে কয়েকটি মৌলিক বাধা। বলছে 1971-এর ক্ষমা প্রার্থনা এখনও চায়নি পাকিস্তান। কি বলছে, বাংলাদেশ সরকার স্পষ্ট করেছে যে পাকিস্তানের সাথে পূর্ণ বন্ধুত্বের পূর্ব শর্ত হলো 1971-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। ইসলামাবাদ এখনো এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আরে জরিমানা তো দূরের কথা, অন্তত কোনো আনুষ্ঠানিকভাবে কোনো খামে আমি ক্ষমা প্রার্থী এতটুকুও লিখে পাঠায়নি পাকিস্তান বাংলাদেশকে, এখনো পাঠায়নি। তারপর ব্যালেন্সিং অ্যাক্ট বলছে ঢাকা খুব ভালো করেই জানে যে পাকিস্তানের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা দিল্লির সাথে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, বিদ্যুৎ ও জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বাংলাদেশ এখন সবার সাথে বন্ধুত্বের নীতি অধীনে কৌশলগত দূরত্ব বজায় রাখছে পাকিস্তানের সঙ্গে। তার আরও দুটো বড় কারণ আমি বলে দিচ্ছি, এখানে তো বিদ্যুৎ জ্বালানির কথা উল্লেখ করেছি, আরও দুটো বড় কারণের কথা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা আর গঙ্গা জলবন্টন চুক্তি, যা এই বছরেই মানে 2026-এই 31শে ডিসেম্বরে শেষ হয়ে যাবে। তারপর কি হবে বাংলাদেশের? গঙ্গার জল বাংলাদেশ কিভাবে পাবে? পাকিস্তান তো আর গঙ্গার জল পাঠাতে পারবে না ভাই, পাকিস্তান তো আর পাঠাতে পারবে না গঙ্গার জল। দেখুন আরও একটা কারণ রয়েছে, অভ্যন্তরীণ জনমত। বলছে বাংলাদেশে পাকিস্তান ঘনিষ্ঠতা নিয়ে জনমতে ব্যাপক মেরুকরণ রয়েছে। এক পক্ষ বাণিজ্য ও সার্বভৌমত্বের স্বার্থে পাকিস্তানের সাথে সুসম্পর্ক চাইলেও অন্য পক্ষ ঐতিহাসিক ও আদর্শিক কারণে ভারতের সাথে স্থিতিশীলতাকে প্রাধান্য দিতে চায়। আমি বলবো এখনও মানবিকতা বেঁচে রয়েছে বাংলাদেশে, আর সেই কারণেই কিন্তু ওই পাকিস্তানপন্থী জামায়াতে ইসলাম আর এনসিপি ক্ষমতায় আসতে পারেনি। এখনও মানবিকতা বেঁচে রয়েছে বাংলাদেশে, আর সেই কারণেই কিন্তু মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকেই বেছে নেয়, কোনো নবাগত দলকে নয়, কোনো পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামকে নয়। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু যতই ওই অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস বলুক আমরা পাকিস্তান প্রীতি দেখাবো, ভারতকে দূরে সরাবো, চীনে গিয়ে ভারতের দুর্নাম করব, যতই তিনি করে থাক, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এখনো 71 ভোলেনি, এখনো ভারতের কৃতজ্ঞতা তারা ভোলেনি, আগামী দিনেও ভুলবে না। আর সেই সাধারণ মানুষই কিন্তু তারেক রহমানকে বাধ্য করবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে পাকিস্তান আর বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ছেদের উদাহরণ হিসেবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, আপনাদের মতামত জানাবেন, এবং যদি এপিসোডটি মনে হয় যুক্তিযুক্ত, তথ্যপূর্ণ, তাহলে আরও 5 জনের কাছে ছড়িয়ে দেবেন, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।